ওরে বাবা রে, দেখলে বৌমা ঠিক চোখের সামনে দিয়ে গাড়িটা গেল। এত করে দৌড়লাম তবু ধরতে পারলাম না। মাগো, আজ নিয়ে টানা 4 দিন হলো এক কাণ্ড। ভোর 4টে উঠে রান্না সেরে ঘর গুছিয়ে দৌড়ই, তাও শেষমেশ গাড়ি হাতছাড়া হয়ে যায়। তা বলে কি আজ না খেয়ে থাকবো? মাছ মাংস ছাড়া তো প্রভাতটাও খুশি হয় না। ও তো আজই ফিরছে শহর থেকে। সেটাই তো ভাবছি মা, ভেবেছিলাম আজ ভালো কিছু রেঁধে ওকে চমকে দেবো, সে আর হলো কই। চলো, মন খারাপ করে লাভ নেই। নিখিলের দোকানে গিয়ে 1 কাপ চা খেয়ে মাথাটা ঠান্ডা করি, তারপর ভাববো কি করব। আরে মালতী দিদি, রিনা বৌমা, এত সকালে এমন হন্তদন্ত হয়ে কোথা থেকে এলে গো? হ্যাঁ, আর বলো না নিখিল, হাটের গাড়িটা ঠিক চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। রোজ রোজ এক যন্ত্রণা, আর ভালো লাগে না বাপু। মাসিমা, আমাদেরও তো একই দশা। শহরের বাজার থেকে মাছ আনতে গিয়ে পথেই আমরা আধা লাভ শেষ করে ফেলি, ভাড়া গুনতে গুনতেই পকেট ফাঁকা। হ্যাঁ, সে তো ঠিকই বলেছ শেফালি। আমাদের এই এত বড় গ্রামটায় একটা ভালো মাছ মাংসের বাজার নেই। এটাই আসল সমস্যা। থাকলে তো তোমারও কষ্ট করে অত দূরে যেতে না তোমরা। তা আর কি করা যাবে নিখিল, আমাদের গ্রামের কপালেই বোধহয় এমন লেখা আছে, যুগ যুগ ধরে একই কষ্ট। মা চলো এবার বাড়ি ফিরি, প্রভাতের ফেরার সময় হয়ে এলো। ওকে না পেয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলে খারাপ লাগবে। এই জমিটা বাবা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কতবার বলতেন, হরেন একদিন দেখি সেখানে কিছু একটা হবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে এতগুলো বছর পরও কথাটা কানে বাজে। বাবা, বাবা, প্রভাত, আরে বাবা তুই কখন এলি? আমাকে তো একটা খবরও দিলি না। এইমাত্র এলাম বাবা, বাস থেকে নেমেই মনে পড়ল বাড়িতে আগে না গিয়ে সোজা তোমার কাছে আসি। তোমাকে দেখবার জন্য মনটা আনচান করছিল সারা রাস্তা। আরে কতদিন পর দেখলাম তোকে বাবা। আয় আয়, একটু কাছে আয়, ভালো করে দেখি তোকে। শহরের হাওয়া শরীরটা তো বেশ ভালোই দেখাচ্ছে। বাবা, এই জমিটা তো এখনো সেই আগের মতোই পড়ে আছে দেখছি। এত সুন্দর জায়গা, শুধু শুধু কচু গাছে ভরে গেছে। হ্যাঁ রে, বছরের পর বছর এভাবেই পড়ে আছে। কারোর কোনো দরকার হয় না তো এই জমির, তাই যত্নও করা হয় না। হুম, বাবা একটা কথা জিজ্ঞেস করি, এই জমিটার মোট কতটা জায়গা হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে? কেন রে বাবা, হঠাৎ জমির মাপ নিয়ে এত আগ্রহ কিসের? তুই কি কিছু ভাবছিস এই জমিটা নিয়ে? না বাবা, তেমন কিছু না। এমনি অনেকদিন পর দেখলাম তো, তাই মনে একটু কৌতূহল জাগলো। কতটা বড় জায়গা আমাদের। তুই আমাদের কাছে কিছু একটা লোক আছিস, তা আমি বেশ বুঝতে পারছি বাবা, তোর চোখ মুখ দেখেই বোঝা যায়। আহা বাবা, কি যে বলো না। চলো বাড়ি চলো, মা নিশ্চয়ই দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। ও বৌমা, আজ কিছু মাছ নেবে গো? দেখো একদম টাটকা রুই এনেছি, চোখগুলো এখনো ঝকঝকে। আজ থাক দিদি, হাতে টাকা পয়সা একটু টানাটানি যাচ্ছে, তার ওপর তোমার কাছেও তো দাম একটু বেশি পড়ে, দরদাম করেও কমাতে পারি না। কি করব বলো, আমারও বা কি দোষ? শহরের বাজার থেকে এত দূর বয়ে আনতে হয়, গাড়ি ভাড়া লেবার খরচ সব মিলিয়ে দামটা এমনিই বেড়ে যায়। বুঝি গো দিদি, আমারও তো কম কষ্ট না এইভাবে রোজ দূরে গিয়ে মাছ না, তারপর সারা গ্রাম ঘুরে বিক্রি কর, শরীরে সইবে বলো? কি নিয়ে এত কথা হচ্ছে তোমাদের? এই তো মাসিমা, বাজার হাটের দূরত্ব আর কষ্টের কথাই বলছিলাম। জানো শেফালি, আমার শ্বশুর মশাইয়েরও একটা স্বপ্ন ছিল এই নিয়ে, অনেক বছর আগের কথা। কি স্বপ্ন মা, আমাকে তো কখনো বলেননি। উনি প্রায়ই বলতেন, ওই যে কচু বাগানের জমিটা আছে না, ওখানে একদিন গ্রামের মানুষের জন্য একটা বাজার গড়ে তুলবেন, যাতে কাউকে আর দূরে যেতে না হয়। কিন্তু হাতে তখন এত পয়সা কোথায়, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। তারপর কি হলো মাসিমা, স্বপ্নটা কি একেবারে হারিয়ে গেল? উনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। হরেন তখন ছোট, কিছুই বোঝার বয়স হয়নি। জমিটা তারপর থেকে ওভাবেই পড়ে রইল, ধীরে ধীরে কচু গাছেই ভরে গেল পুরোটা। মা একটা কথা বলি, আজ সকালে প্রভাত বাবাকে ওই জমির মাপ জিজ্ঞাসা করছিল। সে কি বলিস? কেন রে, ও তো কোনোদিন এই জমির নামও শোনেনি। জানি না মা, ও ঠিক কিছু বলল না, শুধু হেসে উড়িয়ে গেল। কাকা, একটু কথা ছিল তোমার সাথে, যদি সময় থাকে। বলো বাবা বলো, তোমার জন্য সময় থাকবে না তো কার জন্য থাকবে বলো তো? গ্রামের লোকজনের সবচেয়ে বড় কষ্টটা কি বলো তো? খাওয়া দাওয়া নিয়ে, বিশেষ করে
মাছ মাংসের ব্যাপারে। কেন গো বাবা, এইসব হঠাৎ জিজ্ঞেস করছো কেন তুমি? তুমি কি কিছু করবার কথা ভাবছো? তুমি আগে বলো না, আমি শুনি। তা বলতে গেলে তাজা মাছ মাংস কিনতে হলে সেই শহরের বাজারে যেতে হয়, অনেক দূরের পথ। মেয়েরা তো রোজ সকালে গাড়ি ধরবার জন্য দৌড়ায়, কতবার গাড়ি হাতছাড়া হয়ে যায়, খুবই কষ্টের ব্যাপার। হুম। আচ্ছা, আর যদি এখানে কাছাকাছি কোথাও একটা বাজার হতো তাহলে তোমার মনে হয় মানুষ আসবে? কেন আসবে না বাবা, সবাই তো হাঁপিয়ে গেছে এত দূরে যেতে যেতে। কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো কেন, খুলে বলো তো। এখনই বলছি না, একটু সময় দাও। শুধু এইটুকু বলি, তোমার এই দোকানটাও শীঘ্রই আরো বড় জায়গা পেতে পারে। কি করছো প্রভাত? এই জমির ধারে দাঁড়িয়ে কিছু আঁকছো নাকি? না দিদি, এমনি একটু ঘুরছিলাম। তুমি বাজার সেরে ফিরছো বুঝি? হ্যাঁ গো, আজ ভালোই বিক্রি হচ্ছে। আচ্ছা যাই, বাড়িতে অপেক্ষা করছে সবাই। জানো মালতী, আজকে প্রভাত জমির মাপ জিজ্ঞেস করছিল আমাকে কচু বাগানে। খুব সন্দেহ লাগলো ওর ব্যাপারটা, মানে ব্যবহারটাও লাগলো। হ্যাঁ গো, রিনাও সকালে বলছিল এই কথা। কি যে মতলব ছেলেটার মাথায় বুঝতে পারছি না। মনে পড়ে মালতী, বাবা প্রায় বলতেন ওই জমিতে গ্রামের মানুষের জন্য কিছু একটা করবেন, সেই স্বপ্নটার কথা। মনে পড়বে না তোমার? কতবার শুনেছি তোমার মুখে সেই কথা। উনি চেয়েছিলেন গ্রামের মানুষের সাথে দূরে না গিয়ে এখানেই বসে টাটকা মাছ মাংস বিক্রি করতে পারে। তুমি বলছো প্রভাত এই জমি নিয়ে এত খোঁজ খবর নিচ্ছে, তাহলে কেউ কোনোভাবে বাবার এই স্বপ্নের কথা জেনে ফেলেছে? জানার তো কথা নয়, আমার তো কোনোদিন খুলে বলিও নি ওকে। তাহলেও কিভাবে গো জানবে? তাহলে ও কেন এত আগ্রহী এই জমি নিয়ে? আমার তো কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মালতী, ভালো কিছুর ইঙ্গিত মনে হচ্ছে। হয়তো শহরে গিয়ে বড় বড় স্বপ্ন দেখতে শিখেছে ছেলেটা। ছেলেপুলের মন বোঝা বড় কঠিন, তাই না বলো? দেখা যাক কি করে ও। বেশি চাপাচাপি করবো না, ও নিজে থেকেই একদিন সব বলবে আমাদের। তুমি আসলে কি করছো বলো তো? মা বাবা দুজনেই সন্দেহ করছে তোমাকে নিয়ে। সারাদিন তো এই নিয়েই কথা হচ্ছিল। একটু ধৈর্য ধরো রিনা, প্লিজ। আমি একটা বড় পরিকল্পনা করছি, কিন্তু এখনই সব বলে দিলে চমকটাই নষ্ট হয়ে যাবে। কি পরিকল্পনা গো এত গোপনীয়? আচ্ছা আমাকে তো বলতে পারো অন্তত, আমি তো তোমার স্ত্রী। এখন না, শুধু এইটুকু বলি, এটা বাবার জন্য একটা বিশাল সারপ্রাইজ হতে চলেছে, যা ও কোনোদিন কল্পনা করতে পারবে না। বাবার জন্য সারপ্রাইজ? মানে কি বলতে চাইছো তুমি, ঠিক আমাকে একটু আভাস দাও না। সময় হলেই সব জানতে পারবে তুমি, প্রমিস করছি। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে, পারবে না? ঠিক আছে, বলো কি করতে হবে আমাকে, আমি প্রস্তুত। সকাল সকাল, মানে কালকে সকালে শেফালি দিদির সাথে একটু কথা বলতে হবে। তুমি সাথে থেকো আমার। শেফালি দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি রোজ কতটা মাছ আনতে পারো শহরের বাজার থেকে, যদি চাহিদা বেশি থাকে? কেন গো প্রভাত, তুমি হঠাৎ এসব জানতে চাইছো কেন? গতকালও দেখলাম জমির ধারে কি সব লিখছিলে। হ্যাঁ বলো না দিদি, আগে আমার একটা বিশেষ কাজে লাগবে হিসেবটা। বিশ্বাস করো, খারাপ কিছু না। তা মোটামুটি অনেকটাই আনতে পারি আমি, যদি কাছাকাছি একটা ভালো বিক্রির জায়গা পাই আর ন্যায্য দাম পাওয়া যায়। এখান তো দূরে গিয়ে বিক্রি করতে হয় বলে লাভ কম হয়। ঠিক আছে দিদি, তুমি প্রস্তুত থেকো তাহলে। শীঘ্রই তোমার সাথে আবার বিস্তারিত কথা বলবো এ ব্যাপারে। আচ্ছা বাবা, দেখি কি হয় তোমার এই রহস্যময় পরিকল্পনার। প্রমাদ বাবা, এবার তো একটু বলো কি বানাচ্ছো এখানে এত গোপনে? সেদিন দোকানে এসেও কি সব জিজ্ঞেস করছিলে। একটু অপেক্ষা করো, সব ঠিক মানে সময়ে জানতে পারবে তোমরা, কথা দিচ্ছি। তুই তো আমাকেও কিছু বলিস না বাবা। এটা আমার জমি, অথচ আমিই জানি না এখানে কি হতে চলেছে। বাবা তুমি তো শুধু আমাকে একটু বিশ্বাস করো, আমি যা করছি সব তোমার জন্যই করছি, তোমাকে খুশি করবার জন্যই। আচ্ছা বাবা, তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। যা করছিস ভালো কিছুর জন্যই করছিস, আমি জানি। তোমরা বাপ ছেলে যাই বলো না বলো, আমি কিন্তু সাহায্য করেই যাব শেষ পর্যন্ত। বৌমা, ওরা তো সকাল থেকে অত পরিশ্রম করছে জমিতে, ওদের জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে। হ্যাঁ মা, আমি ভাত আর তরকারি বানিয়ে নিয়ে যাচ্ছি এক্ষুনি। প্রভাত তো সকাল থেকে কিছু খায়ও নি। সাথে একটু গুঁড়ো নিয়ে যেও বৌমা। ওই রোদের মধ্যে কাজ করলে শরীর দুর্বল হয়ে যায়, শক্তির তো দরকার হয়। মা তুমি না সবসময় সবার এত খেয়াল রাখো, নিজের কথা তো ভাবোই না কখনো।
এই তো সংসার বৌমা, একে অপরের খেয়াল না রাখলে কি সংসার চলবে বলো? এ তো দেখছি একটা গোটা বাজারের মতো কাঠামো হয়ে যাচ্ছে বাবা। কতগুলো স্টল বানাচ্ছিস তুই? ঠিক ধরেছ বাবা, কিন্তু আসল উদ্দেশ্যটা এখনো একটু গোপনই থাক না হয়। আর একটু অপেক্ষা করো। এবে প্রভাত বাবা, তুমি তো দেখছি শহর থেকে একেবারে বড় বড় আইডিয়া নিয়ে এসছো, আমাদের এই গ্রামের চেহারাই তো পাল্টে দিচ্ছ মনে হচ্ছে। একা তো কিছুই করতে পারতাম না কাকা, তোমাদের সবার সাহায্য না পেলে এ কাজ কোনোদিনই সম্ভব হতো না। বাবা প্রভাত, তোমরা তো সকাল থেকে একটানা কাজ করে যাচ্ছ, একটু বিশ্রাম না নিলে শরীরটা তো খারাপ করবে। ঠিকই বলেছ বৌমা, কিন্তু কাজটা শেষ করবার একটা তাড়া আছে মনে হচ্ছে, তাই না প্রভাত? হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি শেষ করতে চাই, একটা বিশেষ দিনের কথা মাথায় আসছে আমার। সত্যি তো এত সুন্দর হয়ে উঠছে জমিটা, কে বলবে এখানে একদিন কচুর গাছ ছিল। এই সর্বনাশ হয়েছে দেখছি, বৃষ্টি আসছে মনে হচ্ছে, আর একটু দেরি করা যাবে না। তাড়াতাড়ি করো সবাই, কাঠামোটা এক্ষুনি ঢেকে দিতে হবে, না হলে এতদিনের পরিশ্রম সব জলে যাবে। আমিও সাহায্য করছি, তোমরা শুধু বলো কোন দিকে করতে হবে। মা তুমি ওদিকটা ধরো, আমি এদিকটা টানছি, একসাথে টানলে দ্রুত হবে। আমিও এসে গেছি, এই সময় সবাই মিলে হাত না লাগালে চলবে না, তোমাদের পরিশ্রম নষ্ট হতে দেব না। হ্যাঁ শেফালি দিদি, তুমি নিজের মাছের ডালা ওভাবে ফেলে রেখে চলে এলে, ক্ষতি হয়ে যাবে তো তোমার। আরে ডালা তো পরেও গুছিয়ে নেওয়া যাবে ভাই, এখন এই কাঠামোটা বাঁচানোই জরুরি, এটা তো শুধু তোমাদের একার নয়, পুরো গ্রামের ভবিষ্যৎ। হয়ে গেছে বোধহয়, এবার সবাই এই ছাউনির নিচে চলে এসো, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে সবার। এবার আর কিছু লুকিয়ে রাখবো না আমি, তোমাকে সব খুলে বলে দিচ্ছি, আজকে আর অপেক্ষা করাবো না। বল বাবা, শুনি এবার তোর মনের কথা। আর কত অপেক্ষা করাবি আমাদের সবাইকে? বাবা, তুমি একবার বলেছিলে না, দাদু চেয়েছিলেন এই জমিতে গ্রামের মানুষের জন্য একটা মাছ মাংসের বাজার বানাতে, কিন্তু পয়সার অভাবে সেটা কোনোদিন হয়নি। তুই এ কথা জানলি কি করে বাবা? আমি তো তোকে কোনোদিন বলিনি এই স্বপ্নের কথা। মা একবার শেফালি কাকিমার সাথে কথা বলার সময় বলেছিল, ছোটবেলায় আমি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিলাম, সেই থেকে মনে রেখে দিয়েছিলাম বাবা। শহরে গিয়ে কাজ করে যত টাকা জমিয়েছি, তাই দিয়ে দাদুর অপূর্ণ স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলাম তোমার অজান্তেই। বাবারে, তুই এত বড় একটা কাজ করলি আর আমাদের একটা বারও কিছু বললি না, এত টাকা কোথায় পেলি তুই? মা, তোমাদের চমকে দিতে চেয়েছিলাম আমি, দাদুর স্বপ্নটা এইভাবেই নিঃশব্দে পূরণ করতে চেয়েছিলাম, যাতে তোমাদের চোখে মুখে আনন্দটা একেবারে হঠাৎ ধরা দেয়। বাবারে, তুই আজকে আমার আমার বাবার আত্মাকে সত্যি করে শান্তি দিলি। আমি নিজে যা পারিনি সারা জীবন তুই তা করে দেখালি। আমি জানতাম কিছু একটা ভালো হতে চলেছে, কিন্তু এতটা সুন্দর হবে ভাবিনি সত্যি। শেফালি দিদি, এইভাবে সাজালে কেমন লাগছে দেখো তো একবার, সবকিছু গোছানো দেখাচ্ছে না? বা দারুণ লাগছে তো, এবার আর দূরে গিয়ে রোদে পুড়ে বিক্রি করতে হবে না আমাকে, এখানে বসেই আরামে বিক্রি করব। তোমার তো এবার ব্যবসা জমে যাবে, দেখো না কত মানুষ কৌতূহলী হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যেই। আমিও ভাবছি এখানে একটা ছোট চায়ের দোকান খুলে ফেলবো হরেন্দা, মানুষ বাজার করতে করতে চা বিস্কুট খেতে পারবে, জমবে ভালোই। দারুণ আইডিয়া নিখিল, তাহলে তো একেবারে জমজমাট হয়ে যাবে গোটা জায়গাটা। মানুষ শুধু বাজার করতেই না, আড্ডা দিতে আসবে এখানে। তোমাদের পরিবারের জন্যই তো এসব সম্ভব হলো আজকে হরেন্দা, না হলে আমার তো সেই আগের মতোই থাকতাম আমরা। হ্যাঁ দেখো তো, আমাদের ছোট্ট একটা পরিবারের স্বপ্ন গোটা গ্রামে পরিণত হয়ে এলো আজ। সত্যি মাসিমা, আপনাদের পরিবার আজ আমাদের মুখে হাসি ফুটিয়ে দিল। কালকে একটা বিশেষ দিন আমাদের সবার জীবনে। বাবার স্বপ্নটা অবশেষে সত্যি হতে চলেছে এতগুলো বছর পর। সব ঠিকঠাক হবে, দেখো তুমি চিন্তা করো না, এত পরিশ্রম কখনো বৃথা যাবে না। কিন্তু বাবা, যদি মানুষ প্রথম দিন না আসে, যদি সবাই সন্দেহ করে নতুন জায়গা দেখে? আসবে রিনা, নিশ্চয়ই আসবে। দেখো না কেমন সবাই কৌতূহলী হয়ে আছে গ্রাম জুড়ে, আমাদের শুধু একটু বিশ্বাস রাখতে হবে। আমিও তো কালকের জন্য প্রস্তুত হয়ে গেছি, নতুন কাপ পিরিচ সব কিনে এনেছি, দেখবে ভালোই জমবে সব।
যাই হোক না কেন, কালকে আজকে রাতে শুধু এইটুকুই বলতে চাই, তোরা সবাই মিলে যা করেছিস তা আমার কাছে জীবনের সবচেয়ে বড় উপহার। চলো এবার সবাই ঘুমিয়ে পড়ি, কাল সকালে অনেক কাজ, শক্তি লাগবে সবার। আজ থেকে এখানেই সব পাবেন গো, আর কষ্ট করে দূরে বাজারে যেতে হবে না কাউকে। নিন নিন, গরম গরম চা নিন। বাজার করতে করতে একটু জিরিয়ে নিন, আরাম করে বসুন। বাবা মা, এটা আমার তরফ থেকে একটা বিশেষ সারপ্রাইজ তোমাদের জন্য। আমি নিজের হাতে গোপনে বানিয়েছি, এটা কাউকে বলিনি। বাবা রে, তুই তো আজকে আমার বাবাকে আবার এই জমিতে বাঁচিয়ে দিলি। আমি কল্পনাও করিনি এমন কিছু। এত সুন্দর করে মনে রেখেছিস তুই সব, আমার একটা ছোট্ট কথাও ভুলিসনি। দাদু আজ নিশ্চয়ই ওপর থেকে দেখছেন, কতটা খুশি হচ্ছেন বলো তো। আজকে থেকে এই বাজার সবার। আমার বাবার স্বপ্ন, আমার ছেলের ভালোবাসা, সবার পরিশ্রম সব মিলেমিশে গেল আজকে এখানে।